একজন সংসদ সদস্য, ওনার নাম ধরে নিলাম মফিজ, ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে হচ্ছে বাংলাদেশে টোটাল মন্দ ঋণের পরিমাণ 6,44,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, যখন যেই সরকার ক্ষমতায় থাকে তারা আশা করে বিরোধী দল তাদের কিছুটা হলেও প্রশংসা করবে। সেজন্য আমরা লক্ষ্য করি 212 জন সংসদ সদস্য সরকারের প্রশংসা বা স্তুতিমূলক বক্তব্য দিলেও সরকার ব্যাকুল হয়ে বিরোধী দলের দিকে তাকায় এবং প্রশ্ন করে আমাদের এই বাজেট সম্পর্কে একটাও কি ভালো কথা বলবার নাই। সেই কারণেই মাননীয় স্পিকার, আমি একটু পজিটিভ কথা দিয়ে আজকে আমার বক্তব্য শুরু করি। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কারণ তিনি নিত্য প্রয়োজনীয় এবং কৃষি পণ্যের উপর উৎসে কর কমিয়েছেন। 5%, 2% এবং 1% হারে যেটা উৎসে কর ছিল সেটাকে উনি 0.5% নামিয়ে এনেছেন, এবং যে কারণে চাল ডাল সহ যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমাদের কিনতে হয় সেগুলোর দাম কমবে বলেই আমি আশা রাখি। এইবার মাননীয় স্পিকার, আমি একটা গল্পে আসি। একজন সংসদ সদস্য, ওনার নাম ধরে নিলাম মফিজ, সেই বেচারার মাসে বেতন 1,76,000 টাকা। এর বাইরে তার কোনো গার্মেন্ট ব্যবসা নাই, তার কোনো ইয়াবা ব্যবসা নাই, তার কোনো অস্ত্রের ব্যবসা নাই, তার কোনো অবৈধ ব্যবসা নাই। কিন্তু তার স্বপ্ন হলো ঢাকা শহরে 3 একর জায়গার উপরে প্রাসাদোপম বাড়ি তৈরি করে সামনে একখানা সুইমিং পুল নিয়ে সেখানে হরিণ এবং ম্যাকাও পাখি পুষবার। কিন্তু মাননীয় স্পিকার, তার এই 1,76,000 সৎ পয়সার টাকায় কি ঢাকা শহরে 3 একর জায়গায় প্রাসাদোপম বাড়ি তৈরি করা সম্ভব নয়। ঠিক একইভাবে মাননীয় স্পিকার, যখন 9,38,000 কোটি টাকার বাজেট আসে তখন আমরা বুঝতে পারি এই বাজেটটি কিভাবে বাস্তবায়িত হবে। এর মধ্যে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, ঘাটতি 2,43,000 কোটি টাকা। এনবিআর এর ঘাড়ে দেয়া হয়েছে 6,04,000 কোটি টাকা উত্তোলনের দায়, যেটা মোট আয়ের 86.9%। যদি 2025-26 অর্থ বছরের দিকে তাকাই মাননীয় স্পিকার, আমরা দেখব এপ্রিল পর্যন্ত 3,26,000 কোটি টাকার বেশি এনবিআর আদায় করতে পারে নাই। সেই এনবিআরকে যদি আমরা 3 লক্ষের দ্বিগুণ 6 লক্ষ কোটি টাকা আদায়ের দায় চাপিয়ে দেই, এনবিআর এর পক্ষে কি করে সেটা আদায় করা সম্ভব আমার মাথায় ঢুকে না। তাহলে যে 2,43,000 কোটি টাকার ঘাটতি বাজেট, এনবিআর যদি 6 লক্ষ কোটি টাকা তুলতে না পারে কর হিসেবে, সেই ঘাটতি আরও বাড়বে। আর ঘাটতি মেটানোর রাস্তা আছে মাত্র 2টা। ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে হচ্ছে বাংলাদেশে টোটাল মন্দ ঋণের পরিমাণ 6,44,000 কোটি টাকা। এর সঙ্গে যদি আপনি অবলোপন, পুনঃতফসিল করা এবং মামলার কারণে যে ঋণের টাকাটা আটকে আছে আদালতে, অর্থাৎ পেন্ডিং মামলা হিসাবে যেটা এখনো খাতায় তোলা হয় নাই অ্যামাউন্টটা, সেটা যদি আমরা যোগ করি, এই পরিমাণ গিয়ে দাঁড়াবে 11 লক্ষ কোটি টাকা, যেটা মোট ঋণের 59.73%। সুতরাং ব্যাংকগুলো চাইলেও সরকারকে বেশি সহায়তা দিতে পারবে না। এর বাইরে আর থাকে টাকা ছাপানো বা কেন্দ্রীয় ব্যাংক থেকে নেয়া, সেটাকে আমরা হাই পাওয়ার্ড মানি বলি মাননীয় স্পিকার, যেটা নর্মাল টাকার 5 গুণ বেশি শক্তিশালী হিসেবে কাজ করে এবং বাজারে মূল্যস্ফীতিকে অটোমেটিক্যালি উস্কে দেয়। মাননীয় স্পিকার, এবার আসি বিদেশি ঋণের কথায়। বাংলাদেশে বর্তমান সরকারের বৈদেশিক ঋণের স্থিতি $78 বিলিয়ন, আর সরকারি বেসরকারি খাতের মিলিত বৈদেশিক ঋণের পরিমাণ $133 বিলিয়ন, যেখানে টোটাল জিডিপির পরিমাণ $510 বিলিয়ন। এইসব দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধের জন্য বাজেটে রাখা হয়েছে 13.59%, যেখানে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং খাদ্য, এই 4টি খাত মিলে পুরো ব্যয় ধরা হয়েছে 29.74%। বিশ্বব্যাংক বা IMF যদি ঋণ
দেয়, তবে নিশ্চিতভাবেই শর্ত হবে কঠিন, তবে ঋণের সুদ হার হবে কম এবং লম্বা সময় ধরে পরিশোধের সুযোগ থাকবে। কিন্তু আইএমএফ বা বিশ্বব্যাংক যদি লোন না দেয়, তাহলে মাননীয় স্পিকার অন্য দেশ থেকে, যেমন চীন থেকে যদি আমরা ঋণ নেই, আমাদের সুদের হার হবে উচ্চ এবং দ্রুত সময়ে পরিশোধের চাপ থাকবে। সুতরাং বাজেট ঘাটতি মেটাতে 1,09,000 কোটি টাকার ওপরে যে বৈদেশিক ঋণ আর 1,12,000 কোটি টাকার দেশীয় ব্যাংক খাত থেকে ঋণের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, সেটা কতটুকু উপযোগী অর্থমন্ত্রী নিশ্চয়ই ভেবে দেখবেন।